শুরু করব শুরু করব আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সাধারণ বিজ্ঞানের 11তম লেকচার আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় আমাদের খাদ্য ও পুষ্টি, খাদ্যের উপাদান, কোলোনিন ও টেস্ট টিউব বেবি সম্পর্কে আমরা জানব। শুরুতেই আমার কণ্ঠ অর্থাৎ ভয়েস বোঝা যাচ্ছে কিনা তা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, তা একটু চেক করে নিচ্ছি। কণ্ঠ বোঝা যাচ্ছে। আসসালাম। প্রথমে আমরা জানব খাদ্য ও পুষ্টি সম্পর্কে। খাদ্য কি? খাদ্য হলো যা আমাদেরকে অর্থাৎ আমাদের শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে, তাই খাদ্য। আমরা জানি খাদ্যের 6টি উপাদান অর্থাৎ সুষম খাদ্যের 6টি উপাদান থাকে। এই সুষম খাদ্যের 6টি উপাদান সম্পর্কে গত 28, 29 ও 34তম বিশেষ পরীক্ষায় প্রশ্ন এসেছিল। আমরা যদি খাদ্যের এই 6টি উপাদানের আলোকে অর্থাৎ এই 6টি উপাদানের কি কাজ, এই আলোকে খাদ্যকে সংজ্ঞায়িত করি, তাহলে আমরা এভাবে সংজ্ঞা লিখতে পারি, যা আমাদের দেহের গঠন বৃদ্ধি, ক্ষয়পূরণ ও পুষ্টি সাধন। শক্তি ও তাপ উৎপাদন, বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণ, পানি ও তাপের সমতা রক্ষা এবং রোগ প্রতিরোধে ভূমিকা রাখে, তাই খাদ্য। অর্থাৎ যা আমাদের দেহের গঠন বৃদ্ধি, ক্ষয়পূরণ ও পুষ্টি সাধন, শক্তি ও তাপ উৎপাদন, বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণ, পানি ও তাপের সমতা রক্ষা এবং রোগ প্রতিরোধে ভূমিকা রাখে, তাই খাদ্য। আমি বলেছিলাম যে খাদ্যের উপাদান বা সুষম খাদ্যের 6টি উপাদান, তার আলোকে এখানে দেখেন যে আমিষ জাতীয় খাদ্যের কাজ হলো আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্যের কাজ দেহের গঠন বৃদ্ধি, ক্ষয়পূরণ ও পুষ্টি সাধন। শর্করা ও স্নেহ অর্থাৎ কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাদ্যের কাজ হলো শক্তি ও তাপ উৎপাদন। বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণ, খনিজ লবণ বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণ করে থাকে। পানি ও তাপের সমতা রক্ষা, যা পানির কাজ। সর্বশেষ ভিটামিন বা খাদ্যপ্রাণ, ভিটামিন রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।
এই ছয়টি হলো খাদ্যের কাজ, এই ছয়টি হলো খাদ্যের উপাদানের কাজ। এই উপাদানের আলোকে আমরা খাদ্যকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি। এবার আমরা জানবো পুষ্টি সম্পর্কে। তাহলে পুষ্টি কি? পুষ্টি হলো খাদ্যের সে সকল গুণসম্পন্ন উপাদান, অর্থাৎ আমরা প্রতিদিন যে খাবার খাই, খাবারের গুণগত সেসব উপাদান যা দেহের শক্তি ও যথাযথ বৃদ্ধি নিশ্চিত করে, রোগ প্রতিরোধ করে, মেধা ও বুদ্ধি বাড়ায়, এমনকি অসুখ বিসুখ থেকে তাড়াতাড়ি অসুখ বিসুখ সারাতে কাজ করে। তাই হলো পুষ্টি। পুষ্টি দুই ধরনের, পুষ্টি প্রাণীজ পুষ্টি এবং উদ্ভিদ পুষ্টি। বায়ুমণ্ডল, আমরা যদি উদ্ভিদের পুষ্টির চিন্তা করি, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে উদ্ভিদের পুষ্টি বা উদ্ভিদ পুষ্টি। বায়ুমণ্ডল, মাটি ও পানি থেকে উদ্ভিদ পুষ্টি গ্রহণ করে। এই বায়ুমণ্ডল, মাটি ও পানি থেকে উদ্ভিদ 16 ধরনের পুষ্টি গ্রহণ করে থাকে, যার মধ্যে 10টিকে বলা হয় ম্যাক্রো বা মুখ্য পুষ্টি উপাদান। ম্যাক্রো বা মুখ্য পুষ্টি উপাদান 10টি। এই 10টিকে আমি যেভাবে মনে রাখতাম, এমজিকে ক্যাফে ফর নাইস সফটস। এখানে শুধু ক্যাপিটাল অক্ষরগুলি বিভিন্ন পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয়েছে। এমজি ম্যাগনেসিয়াম, কেতে পটাশিয়াম, সিএতে ক্যালসিয়াম, এপিতে লৌহ বা ফেরাস, এন নাইট্রোজেন, সিতে কার্বন, এইসে হাইড্রোজেন, ওতে অক্সিজেন, পিতে ফসফরাস এবং সর্বশেষ এসে সালফার। এখানে 5টি একাত্তরে চপসে। এই 10টি হলো উদ্ভিদের মুখ্য বা ম্যাক্রো পুষ্টি উপাদান। এ সম্পর্কে গত 27তম বিসিএস পরীক্ষায়, এমনকি 15-28তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। 15 এবং 28তম বিসিএস পরীক্ষায় একটি প্রশ্ন আসে, গাছের পাতা হলদে হয়ে যায় কেন? নাইট্রোজেনের অভাবে। নাইট্রোজেনের অভাবে গাছের পাতা হলদে হয়ে যায়। এমনকি 40তম বিসিএস পরীক্ষা এসেছিল, উদ্ভিদ খাদ্য থেকে কি গ্রহণ করে? উদ্ভিদ খাদ্য হতে গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড, যা 40তম বিসিএস পরীক্ষায় এসেছিল। এবং নাইট্রোজেন সম্পর্কে 15-28তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তাছাড়া উদ্ভিদের এই পুষ্টি উপাদান সম্পর্কে গত 27তম বিসিএস পরীক্ষায়ও একটি প্রশ্ন এসেছিল। এবার জানবো আমরা মাইক্রো বা গৌণ উপাদান সম্পর্কে, উদ্ভিদের মাইক্রো বা গৌণ উপাদান সম্পর্কে। গৌণ উপাদান 6টি। এই 6টি গৌণ উপাদান যেভাবে আমি মনে রাখতাম তা হলো ম্যাম, যেমন আমরা অনেক সময় বলে থাকি যে ওই ভাইটি চালাক, ওই বোনটি বোকা বা চালাক, এইভাবে বলে থাকি। তেমনি ম্যাম ক্লাস নিত, ক্লাসে হয়তো ভালো বুঝাতে পারতো না, অথবা উল্টাপাল্টা কথা বলতো, এই জন্য ছেলেপানে বলতো যে ম্যাম বোকা, ম্যাম বোকা। তা জানো কি? মানে একজনকে প্রশ্ন করছে যে ম্যাম বোকা, তা কি তুমি জানো? এই ম্যামে প্রথম ম্যাথে ম্যাগনেসিয়াম, দ্বিতীয় মতে মলিবডেনাম, বোতে বোরন, কাতে ক্লোরিন, তাতে তামা বা কপার, এবং জানোতে জিঙ্ক। এই 6টি গৌণ উপাদান। উদ্ভিদের 16টি পুষ্টি উপাদানের মধ্যে এই 6টি হলো উদ্ভিদের গৌণ উপাদান। কোনো সমস্যা?
শারমিন রহমান শামা, আপনি বলছেন নাইস চটপস। নাইস চটপস না, নাইস চপস, CHOPS, চপস। সিতে কার্বন, এইচে হাইড্রোজেন, ওতে অক্সিজেন, পিতে ফসফরাস এবং এসে সালফার। এবার আমরা জানবো প্রাণীর পুষ্টি সম্পর্কে। প্রাণী বিভিন্ন উপাদান অর্থাৎ খাদ্যের যে 6টি উপাদান গ্রহণ করে থাকে তা থেকেই পুষ্টি পেয়ে থাকে। এই প্রাণীর পুষ্টির অভাবে রাতকানা, গলগণ্ড, রিকেটস, রক্তশূন্যতা প্রভৃতি রোগ হয়ে থাকে। এবার আমরা জানবো খাদ্যের উপাদান সম্পর্কে। খাদ্য অনেকগুলো রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত, অর্থাৎ এই রাসায়নিক উপাদানগুলোকেই খাদ্যের উপাদান বলা হয়ে থাকে। আমরা জানি সুষম খাদ্য সম্পর্কে, যে সুষম খাদ্যের বা খাদ্যের উপাদান 6টি। সুষম খাদ্য হলো যে খাদ্য গ্রহণে মানবদেহের প্রয়োজনীয় পরিমাণের উপাদানের সবগুলি পাওয়া যায় এবং দেহের সার্বিক প্রয়োজনীয়তা পূরণ হয়, তাই সুষম খাদ্য। এই সুষম খাদ্য রয়েছে 6টি উপাদান। সুষম খাদ্যের উপাদান 6টি। এ সম্পর্কে গত 28, 29 ও 34তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তাছাড়া সুষম খাদ্যে শর্করা বা কার্বোহাইড্রেট, আমিষ ও স্নেহ জাতীয় পদার্থের অনুপাত 1:2:1। এটিও পরীক্ষায় এসে থাকে, পিএসসির বিভিন্ন পরীক্ষায়, যে সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহের অনুপাত কত? 1:2:1। এক বোন কমেন্ট করেছেন লেকচার 11তে এগুলি নেই। তো লেকচার 11তে এগুলি নেই তা ঠিক নয়। পুষ্টি উপাদান সম্পর্কে, পুষ্টি সম্পর্কে আছে। এই হিসেবে আমরা খাদ্যের পুষ্টি যদি উল্লেখ করতে যাই, সেক্ষেত্রে উদ্ভিদ পুষ্টি এবং প্রাণী পুষ্টি দুটি উল্লেখ করতে হয়। সে কারণে আমি উদ্ভিদের পুষ্টি সম্পর্কে আলোচনা করলাম। ধন্যবাদ বোন আপনাদের কমেন্ট করার জন্য। তাহলে আমরা জানলাম খাদ্যের উপাদান বা সুষম খাদ্যের উপাদান 6টি। এই 6টি খাদ্যের উপাদানের মধ্যে বা এই 6টি উপাদানকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, যার প্রথমটি হলো অত্যাবশ্যকীয় উপাদান। অত্যাবশ্যকীয় উপাদান হলো 3টি, যা দেহ পরিপোষক। আমিষ বা প্রোটিন, শর্করা ও স্নেহ, এই 3টিকে বলা হয় অত্যাবশ্যকীয় উপাদান, যা দেহ পরিপোষক খাদ্য। এরা দেহের পুষ্টি, বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন করে থাকে। স্নেহ ও শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য। শক্তি উৎপাদক খাদ্য, এটিও পরীক্ষায় এসে থাকে, শক্তি উৎপাদক খাদ্য। এবং আমিষকে বলা হয় দেহ গঠন উপাদান। অর্থাৎ শর্করা ও স্নেহ জাতীয় খাদ্যকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য এবং আমিষ জাতীয় খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য বা উপাদান। বাকি যে 3টি খাদ্য উপাদান রয়েছে তাকে বলা হয় বিশেষ প্রয়োজনীয় বা সহায়ক খাদ্য উপাদান। বিশেষ প্রয়োজনীয় বা সহায়ক খাদ্য উপাদান। সহায়ক খাদ্য উপাদান হলো খনিজ লবণ, পানি ও ভিটামিন
ও ভিটামিন। এদেরকে দেহ সংরক্ষক খাদ্য উপাদান বলা হয়ে থাকে। সহায়ক খাদ্য উপাদানকে বা বিশেষ প্রয়োজনীয় খাদ্য উপাদানকে দেহ সংরক্ষক খাদ্য উপাদান বলা হয়ে থাকে, যারা দেহের রোগ প্রতিরোধে ভূমিকা রাখে, যারা দেহের রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। এবার আমরা জানবো আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য সম্পর্কে। এক বোন কমেন্ট করেছেন অনুপাত 4:1:1। হ্যাঁ, আমি হয়তো ভুলে 1:2:1 বলেছি, এখানে হবে 4:1:1। 4:1:1 হবে। শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত হবে 4:1:1। আমিষ জাতীয় খাদ্য, আমিষ বা প্রোটিন। গত 36তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল আমিষ জাতীয় খাদ্য হজমে কোন এনজাইম কাজ করে। আমিষ জাতীয় খাদ্য হজমে সহায়তা করে ট্রিপসিন। এটি গত 10ম লেকচারও আপনাদের সাথে আলোচনা করেছিলাম। ট্রিপসিন হজমে সহায়তা করে। আর আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত। তবে আমিষ জাতীয় খাদ্যে কিছু পরিমাণ ফসফরাস, সালফার ও আয়রনও থেকে থাকে। একমাত্র আমিষ জাতীয় খাদ্যেই নাইট্রোজেন বর্তমান রয়েছে। একমাত্র আমিষ জাতীয় খাদ্যতেই নাইট্রোজেন রয়েছে। আমিষ জাতীয় খাদ্যে 16% নাইট্রোজেন রয়েছে, মানে শতকরা 16 নাইট্রোজেন। আমিষজাত খাদ্য দুই ধরনের। একটি হলো প্রাণিজ আমিষ, অর্থাৎ মাছ, মাংস, কলিজা, ছানা ইত্যাদি, এবং আরেকটি হলো উদ্ভিদ আমিষ বা উদ্ভিজ আমিষ, যা হলো সিমের বিচি, ডাল, চীনাবাদাম ইত্যাদি। তাছাড়া আমরা যে অনেক সময় দেখা যায় যে সকালে খিচুড়ি খাই, এই খিচুড়িও আমিষ জাতীয় খাদ্য, তবে একে বলা হয় সম্পূরক বা মিশ্র খাদ্য, মিশ্র আমিষ খাদ্য। এটিও গত পিএসসির বিভিন্ন নন ক্যাডার পরীক্ষা এসেছিল। নেট মনে হয় ডিস্টার্ব করতেছে। তৌসিফ, সি কার্বন, হাইড্রোজেন, সিতে কার্বনকে বুঝিয়েছি, এইসে হাইড্রোজেন, ওতে অক্সিজেন, এনে নাইট্রোজেন। একজন প্রশ্ন করেছেন CHON লিখেছেন, এগুলো কার সংকেত জানি না। তো এখানে সিকে কার্বন বুঝিয়েছি, এইচকে হাইড্রোজেন, ওতে অক্সিজেন, এনে নাইট্রোজেন। আমিষ জাতীয় খাদ্য গঠিত হয় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা। তাছাড়া কিছু পরিমাণে সালফার, ফসফরাস ও লৌহ অর্থাৎ ফেরাস ও থেকে থাকে আমিষ জাতীয় খাদ্যে। দেহের প্রাথমিক খাদ্য হলো এই আমিষ জাতীয় খাদ্য। এটি পরীক্ষা এসে থাকে, দেহের প্রাথমিক খাদ্য কোনটি। দেহের প্রাথমিক খাদ্য আমিষ বা প্রোটিন। আমাদের দেহ প্রতি 25 বছর পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে, তাই দেহের বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আমিষ খাদ্য। এখানে একটি মজার ব্যাপার হলো যে দেহের বৃদ্ধির জন্য বেশি প্রয়োজন আমিষ।
বেশি প্রয়োজন আমিষ বা প্রোটিন। আর আমাদের দেহ 25 বছর পর্যন্ত বৃদ্ধি হয়ে থাকে। একটু চেঞ্জ করে দিলে দেখেন দেহের বৃদ্ধির জন্য, আর দেহ সবচেয়ে বেশি গ্রহণ করে, দেহ গ্রহণ করে বেশি কোন খাদ্য? শর্করা। আমাদের দেহ শর্করা জাতীয় খাদ্য বেশি গ্রহণ করে এবং বৃদ্ধির জন্য বেশি প্রয়োজন আমিষ। আমিষের প্রধান কাজ হলো কোষ গঠনে সহায়তা করা। একজন পূর্ণবয়স্ক পুরুষের 65 গ্রাম, পুরুষের 65 গ্রাম এবং নারীর 55 গ্রাম আমিষ জাতীয় খাদ্য প্রয়োজন। একজন পূর্ণবয়স্ক পুরুষের 65 গ্রাম আর এবং একজন নারীর বা মহিলার 55 গ্রাম আমিষ জাতীয় খাদ্য প্রয়োজন। আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিড গঠিত হয়, অর্থাৎ আমিষ জাতীয় খাদ্য পরিপাকে অ্যামাইনো অ্যাসিডের সৃষ্টি হয়। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। আমরা ইতিপূর্বে জেনেছি মানব দেহের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হলো ফিনাইল অ্যালানিন। এটিও পরীক্ষায় এসে থাকে। মানব দেহে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যার মধ্যে 12টি দেহেই সংশ্লেষ হয় এবং 8টি খাদ্যের মাধ্যমে গৃহীত হয়। 8টি খাদ্যকে বলা, 8টি অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, যার মধ্যে ফিনাইল অ্যালানিন হলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। মানবদেহের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হলো ফিনাইল অ্যালানিন। গত 34তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল নিচের কোনটিতে আমিষ বেশি রয়েছে? শুটকি মাছে ও মসুর ডালে বেশি আমিষ রয়েছে। এখানে মসুর ডাল অপশনে ছিল। শুটকি মাছ ও মসুর ডালে সবচেয়ে আমিষের পরিমাণ বেশি। হিমোগ্লোবিন কোন ধরনের খাদ্য? হিমোগ্লোবিন আমিষ জাতীয় খাদ্য, যা গত 35তম বিসিএস পরীক্ষা এসেছিল। রক্তের হিমোগ্লোবিন তৈরিতে এই আমিষের ভূমিকা আছে। রক্তে হিমোগ্লোবিন তৈরিতে, হিমোগ্লোবিন তৈরি করে এই আমিষ, অর্থাৎ হিমোগ্লোবিন হলো আমিষ জাতীয় পদার্থে তৈরি। এটি গত 35তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। এবং 17তম বিসিএস পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল ন্যাচারাল প্রোটিনের কোড কত? টিন কোড সম্পর্কে এটি গত 17তম বিসিএস পরীক্ষায় এসেছিল। ন্যাচারাল প্রোটিনের কোড হলো প্রোটিন P49। এটি ন্যাচারাল প্রোটিনের কোড। এ সম্পর্কে গত 17তম বিসিএস পরীক্ষা এসেছিল। আমরা যে ডিমকে সাদা দেখি, ডিমের সাদা অংশে অ্যালবুমিন নামক আমিষ রয়েছে। তাছাড়া গত 34তম বিসিএস পরীক্ষা একটি প্রশ্ন এসেছিল, আমরা যে খেসারির ডাল খাই, এই খেসারির ডালে কি ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে? খেসারির ডালে BOA নামক অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যার কারণে আমাদের ল্যাথারিজম রোগ হয়। এই BOA অ্যামাইনো অ্যাসিডের কারণে ল্যাথারিজম রোগ হয় খেসারির ডাল খেলে। অর্থাৎ খেসারির ডালের সাথে BO অ্যামাইনো অ্যাসিডের সম্পর্ক ল্যাথারিজমের মাধ্যমে, মানে ল্যাথারিজম রোগের মাধ্যমেই BOA সৃষ্টি করে। BOAA এটি একটি অ্যামাইনো অ্যাসিড। অ্যান্টিবডি উৎপাদনে আমিষের ভূমিকা রয়েছে। প্রাণীদেহের শুষ্ক ওজনের শতকরা 50% প্রোটিন বা আমিষ।
আমিষের অভাবে শিশুদের কোয়াশিয়রকর ও মেরাসমাস রোগ হয়। আমিষের অভাবে শিশুদের কোয়াশিয়রকর ও মেরাসমাস রোগ দেখা যায়। তাছাড়া এর অভাবে শিশুদের দেহের বৃদ্ধি ও ওজন হ্রাস পায়, ত্বক ও চুলের রং ফ্যাকাশে হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। মায়েদের মৃত্যুবর্ষা, মায়েদের ক্ষেত্রে মৃত্যুবর্ষা, গর্ভপাত এমনকি অসময়ে অপরিণত শিশুর জন্ম হয়ে থাকে। এবার খাদ্যের উপাদানের দ্বিতীয় উপাদান শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা সম্পর্কে জানব। শর্করা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে শর্করা জাতীয় খাবার গঠিত। 40তম বিশেষ পরীক্ষা এসেছিল শর্করা জাতীয় খাদ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 1:2:1। ভুলবশত আমি এটি আমিষ জাতীয় খাদ্যে বলে ফেলেছিলাম। শর্করা জাতীয় খাদ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 1:2:1। এটি গত 40তম বিশেষ পরীক্ষায় এসেছিল। অর্থাৎ শর্করা জাতীয় খাদ্যের মৌলিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। এই শর্করা জাতীয় খাদ্য হজমে সহায়তা করে টায়ালিন ও অ্যামাইলেজ। পূর্বে আলোচনা করেছি যে আমাদের দেহে সবচেয়ে বেশি পরিমাণ গ্রহণ করে, অর্থাৎ আমরা বেশি খেয়ে থাকি শর্করা জাতীয় খাবার। শর্করা সবচেয়ে সহজপাচ্য, অর্থাৎ শর্করা স্নেহ আমিষের সাথে যদি আমরা তুলনা করি, এর মধ্যে সবচেয়ে বেশি সহজপাচ্য হলো সহজপাচ্য, মানে সহজে পরিপাক হয়ে যায়। পাচ্য শব্দের মানে পরিপাক হওয়া, হজম হওয়া, সহজে হজম হয়ে যায়, পরিপাক হয়ে যায় এই শর্করা জাতীয় খাদ্য। আমাদের মোট প্রয়োজনীয় খাদ্যের বা ক্যালোরির শতকরা 60-70 আসে শর্করা থেকে। আমাদের মোট প্রয়োজনীয় ক্যালোরির শতকরা 60-70 আসে শর্করা জাতীয় খাদ্য থেকে। শর্করা দেহে জ্বালানি রূপে, অর্থাৎ তাপ ও শক্তি উৎপাদনে কাজ করে। জ্বালানি রূপে তাপ ও শক্তি উৎপাদনে কাজ করে। শর্করা হতে প্রোটিন ও ফ্যাট সংশ্লেষ হয়। শর্করা হতে প্রোটিন ও ফ্যাট সংশ্লেষ হয়ে থাকে। শর্করার অভাবজনিত রোগ প্রতিরোধে আমাদের নিয়মিত পরিমিতভাবে শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করতে হয়। তবে অতিরিক্ত শর্করা খাদ্য গ্রহণ করলে তা আমাদের শরীরে মেদরূপে জমা হয়। অতিরিক্ত গ্রহণে শরীরে মেদরূপে জমা হয়। পরিমিত গ্রহণ করা উচিত। আর শর্করার চাহিদা নির্ভর করে বয়স, ওজন, উচ্চতা এবং কায়িক পরিশ্রম, অর্থাৎ আমি কতটুকু পরিশ্রম করেছি তার উপরে এর চাহিদা নির্ভর করে। এটিও পরীক্ষা এসে থাকে। বয়স, ওজন, উচ্চতা ও পরিশ্রম, এর উপর নির্ভর করে শর্করা জাতীয় খাবারের চাহিদা।
পরীক্ষা এসে থাকে শর্করা কয় ধরনের? শর্করা 3 ধরনের। নম্বর হলো মনোস্যাকারাইড। এক অণু বিশিষ্ট শর্করাকে মনোস্যাকারাইড বলা হয়। এক অণু বিশিষ্ট। আমরা যে গ্লুকোজ খাই, এই গ্লুকোজ হলো এক অণু বিশিষ্ট শর্করা জাতীয় খাবার। গ্লুকোজ, ফ্রুক্টোজ। ডাইস্যাকারাইড, 2 অণু বিশিষ্ট শর্করাকে ডাইস্যাকারাইড বলা হয়ে থাকে। সুক্রোজ, ল্যাকটোজ এর উদাহরণ। সুক্রোজ, ল্যাকটোজ। সুক্রোজ ও ল্যাকটোজ ডাইস্যাকারাইডের উদাহরণ। এখানে বিভিন্ন নন ক্যাডার, পিএসসির বিভিন্ন নন ক্যাডার ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে বিট চিনি কোনটি? সুক্রোজকে বলা হয় ইক্ষু চিনি বা বিট চিনি। ইক্ষু চিনি বা বিট চিনি। তিন নম্বরে পলিস্যাকারাইড, অর্থাৎ বহু অণুবিশিষ্ট শর্করাকে পলিস্যাকারাইড বলা হয়। যেমন গ্লাইকোজেন, গ্লাইকোজেন এস্টার্স। এখানে উল্লেখ্য যে অতিরিক্ত শর্করা মানব দেহে গ্লাইকোজেন রূপে যকৃতে জমা হয় এবং উদ্ভিদ দেহে এস্টার্স রূপে জমা হয়। আবার বলছি, অতিরিক্ত শর্করা মানব দেহে গ্লাইকোজেন রূপে যকৃতে জমা হয় অর্থাৎ লিভারে, এবং উদ্ভিদ দেহে এস্টার্স রূপে জমা হয়। এটিও পরীক্ষায় এসে থাকে। খাদ্যে শর্করার অভাব হলে আমাদের দেহে যে কর্মশক্তি উৎপন্ন হয় তাই গ্লাইকোজেন থেকে, কারণ মানব দেহে যেহেতু অতিরিক্ত শর্করা গ্লাইকোজেন রূপে জমা থাকে যকৃতে, যখন আমরা শর্করা জাতীয় খাদ্য কম খাই অর্থাৎ অভাব হয়, তখন এই গ্লাইকোজেন দেহের কর্মশক্তি উৎপন্ন করে। পলিস্যাকারাইড। শর্করার অভাবে মানবদেহে ক্ষুধা ও দুর্বলতা দেখা যায়, ওজন কমে যায়, কর্মক্ষমতা হ্রাস পায়। এমনকি কিটোসিস নামক এক ধরনের রোগের সৃষ্টি হয়। কিটোসিস, এটি পরীক্ষায় আছে। কিটোসিস কোন খাদ্য উপাদানের কারণে হয়ে থাকে? কিটোসিস শর্করার অভাবে এই কিটোসিস নামক রোগের সৃষ্টি হয়ে থাকে। আমরা এবার জানব ফ্যাট সম্পর্কে। ফ্যাট বা স্নেহ জাতীয় খাবার। শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদের কাছে প্রশ্ন হলো চর্বি ও তেল কি? চর্বি ও তেল সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই স্নেহ বা ফ্যাট জাতীয় খাবারকে তাপ ও শক্তি উৎপাদনকারী উপাদান বলা হয়। তাপ ও শক্তি, তাপ ও শক্তি উৎপাদনকারী উপাদান। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে স্নেহ বা ফ্যাট গঠিত হয়। এই ফ্যাটি অ্যাসিডের উপর নির্ভর করে স্নেহ বা ফ্যাটের বৈশিষ্ট্য। এখানে উল্লেখ্য যে 1 গ্রাম স্নেহ জাতীয় খাদ্য থেকে 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম স্নেহ জাতীয় খাদ্য থেকে 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় এবং তাপ উৎপাদনের সবচেয়ে বেশি
ক্ষমতা হলো অর্থাৎ ভূমিকা বেশি রাখে এই স্নেহ বা ফ্যাট জাতীয় খাবার তাপ উৎপাদনের ক্ষমতা সবচেয়ে বেশি। তাপ উৎপাদনের ক্ষমতা সবচেয়ে বেশি। খাদ্যের যে 6টি উপাদান রয়েছে তার মধ্যে তাপ উৎপাদনের সবচেয়ে বেশি ক্ষমতা হলো স্নেহ বা ফ্যাটের। এটিও পরীক্ষায় এসে থাকে যে তাপ উৎপাদনের ক্ষমতা সবচেয়ে বেশি কোন খাদ্য উপাদানের, স্নেহ বা ফ্যাট জাতীয় খাবারের। গত 38তম বিসিএস পরীক্ষায় এসেছিল কোলেস্টেরল কি। এটিও গত পর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। কোলেস্টেরল একটি স্নেহ বা ফ্যাট জাতীয় খাবার। এটি একটি অসম্পৃক্ত অ্যালকোহল। চর্বি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। চর্বি এখানে দেখেন, ধন্যবাদ আপনাদেরকে উত্তর করার জন্য। চর্বি হলো কঠিন স্নেহ পদার্থকে, এই স্নেহ বা ফ্যাট জাতীয় যে পদার্থ এটার মধ্যে যা কঠিন স্নেহ পদার্থকে চর্বি বলা হয়। স্নেহ পদার্থকে চর্বি বলে যা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ আমরা যে মাছ ও মাংসের চর্বি খেয়ে থাকি, মাছ ও মাংসের চর্বি হলো কঠিন স্নেহ পদার্থ যা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এবং তরল স্নেহ পদার্থকে, কঠিন স্নেহ পদার্থকে যেহেতু চর্বি বলা হয়, তরল স্নেহ পদার্থকে বলা হয় তেল। যেমন আমরা বাজার থেকে সয়াবিন তেল, সরিষার তেল বা সূর্যমুখী সহ বিভিন্ন তেল খেয়ে থাকি, এগুলো হলো তেল জাতীয় পদার্থ বা তরল স্নেহ ফ্যাট জাতীয় পদার্থ। একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক 50 থেকে 60 গ্রাম চর্বির প্রয়োজন। 50 থেকে 60 গ্রাম। একজন পূর্ণবয়স্ক সুস্থ সবল ব্যক্তির দৈনিক 50 থেকে 60 গ্রাম চর্বির প্রয়োজন। এটিও পরীক্ষায় এসে থাকে। এই স্নেহ জাতীয় বা ফ্যাট জাতীয় খাদ্যের অভাবে শিশুদের একজিমা রোগ হয়। শিশুদের একজিমা রোগ হয়ে থাকে। তাছাড়া বয়স্কদের চর্মরোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। বয়স্কদের চর্মরোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। এর কারণে স্নেহ বা চর্বি জাতীয় বা ফ্যাট জাতীয় খাবারের অভাবে বা এর কারণে ত্বক শুষ্ক খসখসে হয়ে সৌন্দর্য নষ্ট হয়। গত 24তম বিসিএস পরীক্ষা একটি প্রশ্ন এসেছিল, রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে আমাদের কোন খাদ্যটি কমানো উচিত বা পরিহার করা উচিত? তা হলো খাসির মাংস। রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে খাসির মাংস পরিহার করা উচিত। চর্বি পানিতে অদ্রবণীয়। তবে জৈব দ্রাবক যেমন তেল, ইথার, ক্লোরোফর্ম ইত্যাদিতে দ্রবণীয়। জৈব দ্রাবকে চর্বি বা স্নেহ জাতীয় খাবার দ্রবণীয়, কিন্তু পানিতে অদ্রবণীয়। পরীক্ষায় পিএসসির একটি পরীক্ষায় এই সম্পর্কে এসেছিল যে নিচের কোন খাদ্যে বা কোন উপাদানে স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ দ্রবণীয়। সেখানে অপশনে তেল ছিল, তেলে দ্রবণীয় অর্থাৎ জৈব দ্রাবকে দ্রবণীয় এবং অজৈব অর্থাৎ পানিতে অদ্রবণীয়। এবার আমরা জানবো খনিজ লবণ সম্পর্কে। খনিজ লবণ শারীরবৃত্তীয় কার্যক্রম অর্থাৎ জৈবিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। রোগ প্রতিরোধ, অস্থি গঠনে কাজ করে থাকে।
আমাদের দেহ যে সকল পদার্থ দ্বারা গঠিত, অর্থাৎ যে সকল খাদ্য উপাদান দ্বারা গঠিত, তার মোট ওজনের শতকরা 4 ভাগ, শতকরা 4 ভাগ খনিজ লবণ। আমাদের দেহ যে সকল পদার্থ দ্বারা গঠিত তার মোট ওজনের শতকরা 4 ভাগ খনিজ লবণ। আর এই খনিজ লবণের 75% হলো 75% ক্যালসিয়াম ও ফসফরাস, ক্যালসিয়াম ও ফসফরাস। শরীর গঠনের ক্ষেত্রে আমিষের পরেই এই খনিজ লবণের স্থান। শরীর গঠনে প্রথমে আমিষ, পরে খনিজ লবণ, অর্থাৎ আমিষের পরে খনিজ লবণের স্থান। এটিও পরীক্ষায় এসে থাকে। খনিজ পদার্থ কোন ধরনের কাজ করে থাকে? কোষ গঠনে সহায়তা করে। অস্থি, দাঁত, অস্থি ও দাঁত গঠন বা হাড় ও দাঁতকে মজবুত করে, অর্থাৎ অস্থি মানে হাড়, এই হাড় ও দাঁতকে মজবুত করে এবং গঠন করে এই খনিজ জাতীয় খাবার। প্রধান খনিজ জাতীয় খাবারের মধ্যে ক্যালসিয়াম, প্রধান খনিজ জাতীয় খাবার ক্যালসিয়াম, পটাশিয়াম, কেতে পটাশিয়াম, সিএ ক্যালসিয়াম, পিতে ফসফরাস, বি মানে লৌহ, আয়োডিন, আয়োডিনকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই, আয়োডিন ও সোডিয়াম, সোডিয়াম এন দ্বারা প্রকাশিত হয়। অর্থাৎ প্রধান খনিজ জাতীয় খাবার হলো বা খনিজ জাতীয় পদার্থ হলো ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন, সোডিয়াম। প্রথমে আমরা জানব ক্যালসিয়ামের ভূমিকা সম্পর্কে। গত 34তম বিসিএস পরীক্ষা এসেছিল হাড় ও দাঁতকে মজবুত করে অথবা হাড় ও দাঁত গঠনে ভূমিকা রাখে কোন খাদ্যটি? হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম। যেমন আরও একটি খাদ্যের করে তা হলো ফসফরাস, অর্থাৎ ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতকে মজবুত করে, অর্থাৎ হাড় ও দাঁত গঠনে মুখ্য ভূমিকা পালন করে ক্যালসিয়াম ও ফসফরাস। ক্যালসিয়াম রক্ত সঞ্চালনে হৃৎপিণ্ডের, ক্যালসিয়াম রক্ত সঞ্চালনে হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সঞ্চালনে, রক্ত জমাট বাঁধতে, স্নায়ু ব্যবস্থায় কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ক্যালসিয়াম ভূমিকা রাখে। এই ক্যালসিয়ামের অভাবে, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। এটি পরীক্ষায় এসে থাকে, রিকেটস, শিশুদের রিকেটস রোগ হয় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে। এবং বয়স্কদের হয়, বয়স্কদের স্পেশালি মহিলাদের হয়ে থাকে অস্টিওম্যালেশিয়া, অস্টিওম্যালেশিয়া। এটিও পরীক্ষায় এসে থাকে যে এই ক্যালসিয়ামের অভাবে শিশুদের রিকেটস রোগ এবং বয়স্কদের হয় অস্টিওম্যালেশিয়া, স্পেশালি মহিলাদের। বিভিন্ন পরীক্ষায় এসেছিল যে আমরা যে কচু শাক খাই, কচুতে কোন ধরনের উপাদান থাকে? কচুতে লৌহ জাতীয় পদার্থ থাকে, অর্থাৎ কচু লোহের প্রধান উৎস। এই কচু খেলে গলা চুলকায়, কারণ হলো ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেটের কারণে গলা চুলকায়। কচুতে রয়েছে ক্যালসিয়াম অক্সালেট, যার কারণে কচু খেলে আমাদের গলা চুলকায়।
ক্যালসিয়ামের পরে পটাশিয়াম। পটাশিয়ামকে কে দ্বারা প্রকাশ করা হয়? পটাশিয়াম। পেশির সংকোচনে পটাশিয়ামের ভূমিকা রয়েছে। আমাদের অনেক সময় দেখা যায় ডায়রিয়া হয়, বমি হয়। এই বমি বেশি হলে পটাশিয়ামের অভাব হয়। বমি বেশি হলে পটাশিয়ামের অভাব হয়। এখানে আমরা অনেক সময় ডাবের পানি খেয়ে থাকি। এই ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। পটাশিয়াম ডাবের পানিতে বেশি রয়েছে। ডাবের পানি। তাছাড়া ডাবের পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ও কিছু গ্লুকোজও রয়েছে। ডাবের পানিতে পটাশিয়াম ছাড়াও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ও কিছু পরিমাণ গ্লুকোজও রয়েছে। এর অভাবে পেশির দুর্বলতা হয়, অর্থাৎ পেশি দুর্বল হয়ে যায় পটাশিয়ামের অভাবে, এবং পেশির সংকোচনে পটাশিয়াম ভূমিকা রাখে। পটাশিয়ামের পরে যে খনিজ লবণ তা হলো ফসফরাস। ফসফরাসকে পি দ্বারা প্রকাশ করা হয়। গত 26 ও 34 পূর্বে আমি ক্যালসিয়ামের আলোচনা বলেছিলাম। 26 ও 34তম বিশেষ পরীক্ষায় এসেছিল হাড় ও দাঁত মজবুত করে বা গঠনে ভূমিকা রাখে এই ফসফরাস, সাথে ক্যালসিয়াম। ক্যালসিয়াম অপশনে না থাকলে শুধু ফসফরাস। অনেক সময় দেখা যায় ক্যালসিয়াম ও ফসফরাস দুটি এই অপশনে থেকে থাকে। লৌহ। এবার আমরা জানবো লৌহ সম্পর্কে। ফ্রাস বা লৌহ। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন গঠনের প্রধান উপাদান। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন গঠন। হিমোগ্লোবিন গঠনের প্রধান উপাদান, অর্থাৎ এই লৌহ হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে। লৌহ হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে থাকে। এর অভাবে, এই হিমোগ্লোবিনের অভাবে বা লৌহের অভাবে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগ হয়। রক্তশূন্যতা দেখা যায় বা অ্যানিমিয়া রোগ হয়। লৌহের কোন খাদ্য লৌহের প্রধান উৎস? কচু। এটি গত 10ম বিশেষ পরীক্ষা এসেছিল। কচু শাক কি জন্য বিখ্যাত? কচু শাকে লৌহ রয়েছে, অর্থাৎ লৌহের প্রধান উৎস হলো কচু শাক। লৌহের প্রধান উৎস কচু শাক। কচু শাক এ সম্পর্কে গত 10ম বিশেষ পরীক্ষায় প্রশ্ন এসেছিল। এবার আমরা জানবো আয়োডিন সম্পর্কে। খনিজ লবণের আরো একটি গুরুত্বপূর্ণ খনিজ লবণ আয়োডিন। আপনারা সবাই জানেন আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়ে থাকে। গলগণ্ড রোগ, একে গ্যাগ রোগ নামেও পরিচিত। এই আয়োডিনের অভাবে বামনত্ব হয়, তোর সৃষ্টি হয়। আয়োডিনের প্রধান উৎস সামুদ্রিক মাছ। গত 37তম বিশেষ পরীক্ষায় প্রশ্ন এসেছিল সামুদ্রিক মাছ বা শৈবালের প্রাদুর্ভাব কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সক্ষম? অর্থাৎ সামুদ্রিক মাছ ও শৈবাল কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সক্ষম? হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম রোগের প্রাদুর্ভাব কমাতে সামুদ্রিক মাছ ও শৈবাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আয়োডিনের প্রধান উৎস সামুদ্রিক মাছ বা শৈবাল। এই আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি আকারে বড় হয়। আয়োডিনের কারণে থাইরয়েড গ্রন্থি আকারে বড় হয়, যেখান থেকে থাইরক্সিন নামক হরমোন নিঃসৃত হয়ে থাকে।
আয়োডিনের অভাবে যেমন গলগণ্ড রোগ হয়, তাছাড়া শিশুদের একটি রোগ হয়, এটিও পরীক্ষা এসে থাকে, যে ক্রোটিনিজম রোগ হয় কোন খনিজ লবণ বা কোন খাদ্য উপাদানের অভাবে? আয়োডিনের অভাবে। শিশুদের ক্রোটিনিজম এবং বড়দের হয় মেক্সিডিমা। বেশিরভাগ পরীক্ষায় গলগণ্ড এবং ক্রোটিনিজম সম্পর্কে এসে থাকে। তারপরে সর্বশেষ খনিজ লবণ সোডিয়ামের অভাবে হৃদরোগ ও ডায়রিয়া হয়ে থাকে। অর্থাৎ ডায়রিয়া হয় সোডিয়ামের অভাব হলে। জিঙ্ক একটি খনিজ লবণ বা খনিজ পদার্থ, এর অভাবে বন্ধ্যাত্ব বুদ্ধিহীনতা হয়। এবার আমরা জানব খাদ্যের পঞ্চম উপাদান। এখানে আমি যেভাবে বলেছি সে অনুযায়ী পঞ্চম উপাদান, আসলে খাদ্য উপাদানের সিরিয়াল নেই, আপনারা যেটি আগে পরে বলতে পারেন। পঞ্চম উপাদান পানি। এবার আমরা জানবো পানি সম্পর্কে। পানির অপর নাম আমরা জানি জীবন, তবে তা অবশ্যই বিশুদ্ধ পানি, দূষিত পানি নয়। জীবন রক্ষায় অক্সিজেনের পরে এই পানির প্রয়োজন, অর্থাৎ পানি অপরিহার্য অক্সিজেনের পরে। দেহের পুষ্টির কাজে পানি অপরিহার্য একটি উপাদান। আমাদের দেহ অর্থাৎ মানব দেহে এই পানির কাজগুলো তিনভাবে হয়ে থাকে। পানির কাজ তিন ভাগে হয়ে থাকে। একটি হলো দেহ গঠনে, দেহের অভ্যন্তরীণ কার্যক্রম, কার্য নিয়ন্ত্রণে, সর্বশেষ দেহ থেকে দূষিত পদার্থ নির্গমনে। দূষিত পদার্থ নির্গমন। অর্থাৎ মানব দেহে তিন ভাগে কাজ করে। দেহ গঠনে কাজ করে, দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণে এবং দূষিত পদার্থ নিয়ন্ত্রণে পানি কাজ করে থাকে। আমাদের দৈহিক ওজনের শতকরা 60 থেকে 75 ভাগ পানি। 60 থেকে 75 ভাগ পানি। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক 2 থেকে 3 লিটার পানি খাওয়া প্রয়োজন। 2 থেকে 3 লিটার পানি পান করা প্রয়োজন। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির 2 থেকে 3 লিটার পানি পান করা প্রয়োজন। পানির অভাবে স্নায়ু ও পেশি দুর্বল হয়ে পড়ে এবং অম্ল ক্ষারের সমতা নষ্ট করে, যার ফলে অ্যাসিডোসিস রোগের সৃষ্টি হয়। অম্ল ক্ষারের যেহেতু পানির অভাবে স্নায়ু পেশি দুর্বল হয়ে পড়ে, এমনকি অম্ল ক্ষারের সমতা নষ্ট হয়। এই অম্ল ক্ষারের সমতা নষ্ট হওয়ার ফলে অ্যাসিডোসিস নামক রোগের সৃষ্টি হয়। এই পানির অভাব নিরসনে দ্রুত আমাদের লবণ পানি বা খাবার স্যালাইন খেতে হয়। এবার আমরা জানব খাদ্যের সর্বশেষ উপাদান ভিটামিন সম্পর্কে। ভিটামিন হলো এক বিশেষ ধরনের জৈব যৌগ। ভিটামিন
বিশেষ ধরনের জৈব যৌগ। আপনারা ইতিপূর্বে জেনে গেছেন যে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ সমূহকে জৈব যৌগ বলা হয়। কার্বন ও হাইড্রোজেন, এই জৈব যৌগে কার্বন অবশ্যই থাকতে হবে। ভিটামিন আমাদের শরীরের জন্য খুব অল্প পরিমাণে প্রয়োজন, কিন্তু এর অভাবে দেহের স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন ঘটে এবং অভাবজনিত লক্ষণ দেখা যায়। এই ভিটামিনকে দুই শ্রেণীতে বা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো পানিতে দ্রবণীয়, পরীক্ষা এখান থেকেও প্রশ্ন এসে থাকে, পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স ও সি। বি কমপ্লেক্স ও ভিটামিন সি এবং স্নেহ জাতীয় বা ফ্যাট জাতীয় খাদ্যে। স্নেহ জাতীয় খাদ্যের দ্রবণীয় হলো এ, ডি, ই ও কে। ভিটামিন এ, ডি, ই ও কে হলো স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয়, আর পানিতে দ্রবণীয় হলো বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। বি কমপ্লেক্স বলতে ভিটামিন বি1 থেকে বি12 পর্যন্ত ভিটামিনগুলোকে বুঝিয়ে থাকে। বি1 থেকে বি12 পর্যন্ত। আমরা এবার দেখব ভিটামিনগুলোর অভাবজনিত রোগ সম্পর্কে এবং কার্যকরী রূপ বা কার্যকরী নাম সম্পর্কে। প্রথমেই ভিটামিন এ। আমরা ভিটামিন বি, যেহেতু বি থেকে 12 পর্যন্ত অনেকগুলো ভিটামিন রয়েছে, এক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স সর্বশেষে আলোচনা করব। প্রথমে ভিটামিন এ, এর কার্যকরী রূপ নাম রেটিনাল বা রেটিনল। রেটিনল বা নাল। এমনকি একে বি ক্যারোটিনও বলা হয়ে থাকে। এর অভাবে আপনারা সবাই জানেন রাতকানা রোগ হয়। তাছাড়া বন্ধ্যাত্ব, বুদ্ধিহীনতা, ভিটামিন এর অভাবে রাতকানা, এটি পরীক্ষায় সচরাচর এসে থাকে। তাছাড়া বন্ধ্যাত্ব, বুদ্ধিহীনতা হয়ে থাকে। ত্বকের মসৃণতা নষ্ট হয় ভিটামিন এর অভাবে। ভিটামিন সি, যার কার্যকরী রূপ নাম বা কার্যকরী নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, কর্বিক অ্যাসিড। এর অভাবে স্কার্বি নামক রোগ হয়। তাছাড়া দন্ত ক্ষয়, দাঁতের মাড়ি নরম হওয়া, এমনকি সর্দি কাশি হয় এই ভিটামিন সি এর অভাবে। আমাদের দেহে চর্মরোগ হয় ভিটামিন সি এর অভাবে। গত 40তম বিসিএস পরীক্ষা এসেছিল ডিমে কোন ভিটামিন নেই? ডিমে ভিটামিন সি নেই। ডিমে নেই ভিটামিন সি, বাকি সকল ভিটামিন ডিমে বিদ্যমান। এটি গত 40তম বিসিএস পরীক্ষা এসেছিল। ভিটামিন ডি, ভিটামিন ডি কে বলা হয়, অর্থাৎ এর কার্যকরী রূপ বা নাম হলো ক্যালসিফেরল বা কোলোক্যালসিফেরল। ক্যালসিফেরল বা কোলোক্যালসিফেরল। পূর্বে আমি ক্যালসিয়ামের আলোচনা পর্বে বলেছিলাম যে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাবে শিশুদের রিকেটস রোগ হয় এবং বয়স্কদের অস্টিওম্যালেশিয়া রোগ। এই ভিটামিন ডি এর পাওয়ার অন্যতম উৎস হলো সূর্যের আলো, অর্থাৎ সূর্যের কিরণ থেকে ভিটামিন ডি, আল্ট্রাভায়োলেট রে এর মাধ্যমে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। তারপরে ভিটামিন ই। ভিটামিন ই এর কার্যকরী রূপ নাম হলো টোকোফেরলস। একে যৌন প্রজনন ভিটামিনও বলা হয়ে থাকে। ভিটামিন ই কে প্রজনন ভিটামিনও বলা হয়ে থাকে। এর অভাবে বন্ধ্যাত্ব ও প্রজনন ক্ষমতা হ্রাস পায়। বন্ধ্যাত্ব হয় ভিটামিন ই এর অভাবে,
বন্ধ্যাত্ব হয় এবং প্রজনন ক্ষমতা হ্রাস পায়। প্রজনন ক্ষমতা হ্রাস পায় ভিটামিন ই এর অভাবে। ভিটামিন কে, যাকে বলা হয় হাইড্রোকুইনিন, কুইনুন এর কার্যকরী রূপনাম হলো হাইড্রোকুইনোন। এই ভিটামিন কে এর অভাবে ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ হয় না। ভিটামিন কে এর অভাবে ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ হয় না। গত 26তম বিশেষ পরীক্ষা এসেছিল রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। এটি গত 26তম বিশেষ পরীক্ষায় এসেছিল। এবার আমরা জানবো ভিটামিন বি কমপ্লেক্স সম্পর্কে। প্রথমেই বি1, ভিটামিন বি1 যাকে থায়ামিন বলা হয়, অর্থাৎ কার্যকরী রূপনাম হলো থায়ামিন। এর অভাবে বেরি ক্ষুধামন্দা রোগ হয়, বেরি রোগ হয়। আমরা সবাই জানি ভিটামিন বেরি রোগ হয়, ক্ষুধামন্দা, মানসিক ক্লান্তি দেখা যায়, অবসাদ এবং ওজনহীনতার অনুভব করা হয়। ভিটামিন বি1 এর অভাবে বা থায়ামিনের অভাবে ওজনহীনতা অনুভব করে থাকে। ভিটামিন বি2 যার কার্যকরী রূপ নাম রিবোফ্লাভিন, রিবোফ্লাভিন কার্যকরী রূপ নাম। এই রিবোফ্লাভিন বা ভিটামিন বি2 এর অভাবে মুখের কিনারা ও জিহ্বায় ঘা হয়, চোখের কর্নিয়ায় ক্ষতি হয়। মুখের কিনারা ও জিহ্বায় ঘা হয়, চোখের কর্নিয়ার ক্ষতি হয়, অর্থাৎ চোখের কর্নিয়ায় ক্ষতি হয়, যার কারণে আমাদের চোখ দিয়ে পানি পড়ে। তাছাড়া ঠোঁটের দুপাশে যে ফাটল দেখা যায়, আমাদের ঠোঁটের দুপাশে ফাটল দেখা যায়, এই ফাটল দেখা যায় ভিটামিন বি2 এর অর্থাৎ রিবোফ্লাভিনের অভাবে। আমরা এর জন্য অনেক সময় দেখা যায় যে বাজার থেকে রিবোফ্লাভিন নামক ট্যাবলেট খেয়ে থাকি। ভিটামিন বি3 যাকে কার্যকরী রূপ বা নাম হলো নিয়াসিন। এর অভাবে পেলেগ্রা রোগ হয়, স্মৃতিশক্তি হ্রাস পায়, অবসাদ ও মানসিক ক্লান্তি অনুভূত হয়। তারপরে রয়েছে ভিটামিন বি5 যার কার্যকরী নাম হলো পেন্টোথেটিক, এটি এর কার্যকরী রূপ নাম। এর অভাবে অনিদ্রা, বিষণ্ণতা, পেটে ব্যথা, বমি হয়ে থাকে। মানসিক সমস্যাজনিত অনিদ্রায় এই ভিটামিন বি5 কার্যকরী ভূমিকা রাখে। মানসিক সমস্যা অনিদ্রাজনিত সমস্যা দূরীকরণে ভিটামিন বি5 কার্যকরী ভূমিকা রাখে। এই জন্য একে অ্যান্টি স্ট্রেস ভিটামিন বলা হয়। পরীক্ষায় এটাও এসে থাকে, নিচের কোন ভিটামিনকে অ্যান্টি স্ট্রেস ভিটামিন বলা হয়? ভিটামিন বি5 যাকে পেন্টোথেটিক ভিটামিন বলা হয়, একে অ্যান্টি স্ট্রেস ভিটামিন বলা হয়ে থাকে। এটি পরীক্ষায় এসে থাকে। ভিটামিন বি6 যার কার্যকরী নাম পাইরোডক্সিন। এর অভাবে
স্নায়ু রোগ হয়, হতাশা বৃদ্ধি পায়, বমি ভাব ও অ্যানিমিয়া রোগ হয়। বমি ভাব, ভিটামিন B6 এর অভাবে স্নায়ু রোগ হয়, হতাশা বৃদ্ধি পায়, বমি ভাব হয় এবং অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। ভিটামিন B7 যাকে এইচ ভিটামিনও বলা হয়ে থাকে, ভিটামিন B7কে ভিটামিন এইচ বলা হয়ে থাকে। এর কার্যকরী নাম হলো বায়োটিন। কার্যকরী রূপ বা নাম হলো বায়োটিন। একে ভিটামিন এইচ বলা হয়ে থাকে। আমাদের যে চুল পড়ে যায়, এমনকি চোখ উঠা এবং চুল পড়া, এই বায়োটিন বা ভিটামিন B7 এর অভাবে হয়ে থাকে। চুল ও নখ ভালো রাখে। ভিটামিন B7 আমাদের চুল এবং নখকে ভালো রাখে, এই জন্য একে ভিটামিন এইচ বলা হয়ে থাকে। তারপরে হলো ভিটামিন B9, যাকে বলা হয় কার্যকরী নাম হলো ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড সম্পর্কে আমরা সবাই মোটামুটি অবগত। পরীক্ষা এসে থাকে ভ্রূণ বৃদ্ধিতে সহায়তা করে কোন ভিটামিন? ভ্রূণ বৃদ্ধিতে সহায়তাকারী ভিটামিন হলো ভিটামিন B9, যাকে ফলিক অ্যাসিড বলা হয়। এই ফলিক অ্যাসিড বা ভিটামিন B9 এর অভাবে ভ্রূণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়। ভ্রূণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়ে থাকে। ভ্রূণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় ভিটামিন B9 এর কারণে। আমাদের যে সকল মা বোনেরা মাতৃত্বকালীন অর্থাৎ প্রেগনেন্ট হন, সেই ক্ষেত্রে ডাক্তাররা ফলিক অ্যাসিড দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের ফলিক অ্যাসিড দিয়ে থাকেন গর্ভবতী মায়েদের বা বোনদেরকে। ডাক্তাররা এই ফলিক অ্যাসিড বা ভিটামিন 9 দিয়ে থাকেন। সর্বশেষ ভিটামিন B12, যার কার্যকরী নাম হলো সায়ানোকোবালামিন। কার্যকরী রূপ নাম সায়ানোকোবালামিন। এর অভাবে রক্ত শূন্যতা হয়। ভিটামিন B12 এর অভাবে রক্ত শূন্যতা হয়। স্নায়ুতন্ত্রের ওজন ক্ষয় হয়। স্নায়ুতন্ত্র আমাদের যে নার্ভাস সিস্টেম বা স্নায়ুকোষ, এই স্নায়ুকোষ বা নিউরন বা নার্ভাস সিস্টেম এর অবক্ষয় হয় বা ক্ষয় সৃষ্টি হয় এই ভিটামিন B12 এর কারণে। এমনকি এর অভাবে রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া হয়ে থাকে। ভিটামিনের অভাবজনিত রোগের সাথে সাথে আপনারা এর উৎস সম্পর্কেও জেনে নেবেন। এবার আমরা জানব কোলোনিন সম্পর্কে। কোলোনিন কি? কোলোনিন সম্পর্কে গত 18 ও 26তম বিসিএস পরীক্ষা এসেছিল। 18 ও 26তম বিসিএস পরীক্ষায় কোলোনিন সম্পর্কে প্রশ্ন এসেছিল। কোলোনিন কি? কোলোনিন হলো কোনো জীব থেকে অযৌন প্রজনন পদ্ধতি, প্রজনন পদ্ধতিতে হুবহু ওই জীবের মতোই হুবহু নতুন একটি জীব সৃষ্টি করা হয়। অর্থাৎ কোনো জীব থেকে অযৌন প্রজনন পদ্ধতিতে হুবহু একই রকম একটি নতুন জীবের সৃষ্টি করা হয়, যাকে বলা হয় কোলোনিন। এই কোলোনিনের জনক হলেন ডক্টর ইয়ান উইলমুট। কোলোনিনের জনক।
তাহলে কোলোনিন সম্পর্কে আমরা জানলাম যে কোলোনিন হলো কোনো জীব থেকে অজন ও প্রজনন পদ্ধতিতে হুবহু নতুন একটি জীবের সৃষ্টি, যাকে বলা হয় কোলোনিন। এই কোলোনিনের জনক হলো ডক্টর ইয়ান উইলমুট। সর্বপ্রথম পরীক্ষা এটি এসে থাকে যে অ্যাডাল্ট সেল কোলন করে যে বেড়ার জন্ম দেওয়া হয়েছিল তার নাম কি? তার নাম হলো ডলি। কোলোনিন পদ্ধতিতে প্রথম একটি বেড়া শাবক বা বেড়ার বাচ্চা জন্ম দেওয়া হয় যার নাম ডলি। এটি সম্পর্কে গত 1826তম বিশেষ পরীক্ষা এসেছিল। এবং কোলোনিন পদ্ধতিটা কোথায় কোন দেশে হয়ে থাকে? প্রথম হয়ে থাকে যুক্তরাজ্যে। এই ডলির বেড়ার জন্ম হয়ে থাকে যুক্তরাজ্যে, ইউকেতে। পিসি সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় আরো একটি প্রশ্ন এসে থাকে যে প্রথম মানব কোলন শিশুর নাম কি? প্রথম মানব কোলন শিশুর নাম মানব শিশু ইভ, যার নাম ইভ 26 ডিসেম্বর 2002 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মানব গবেষণা কেন্দ্র কোলোনেইডে মানব গবেষণা কেন্দ্র কোলোনেইডে ইভের জন্ম হয়। ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্রে 26 ডিসেম্বর 2002 সাল। এটিও পরীক্ষা এসে থাকে 26 ডিসেম্বর 2002, মার্কিন যুক্তরাষ্ট্রের মানব গবেষণা কেন্দ্র কোলোনেইড এ। ডলির জন্ম হয় যুক্তরাজ্যে এবং প্রথম কোলনকৃত মানব শিশু হলো ইভ, যার জন্ম হয় যুক্তরাষ্ট্রে 26 ডিসেম্বর 2002 সালে। এবার আমরা জানবো টেস্ট টিউব বেবি সম্পর্কে। টেস্ট টিউব বেবি। টেস্ট টিউব বেবি। টেস্ট টিউব বেবি সম্পর্কে নারী গর্ভের বাহিরে পুরুষের শুক্রকীট এর সাথে পুরুষের শুক্রকীট ও নারীর ডিম্বাণু মিলন ঘটিয়ে ভ্রূণ উৎপন্ন করা হয়। নারী দেহের বাহিরে পুরুষের শুক্রকীট ও নারীর ডিম্বাণু মিলন ঘটিয়ে যে ভ্রূণ উৎপন্ন করা হয় তাকে উপযুক্ত যত্ন ও সুরক্ষার মাধ্যমে যে ভ্রূণটা উৎপন্ন হয় তাকে উপযুক্ত যত্ন ও সুরক্ষার মাধ্যমে আবার নারী গর্ভে প্রতিস্থাপিত হয়। এভাবে যে সন্তান বা শিশুর জন্ম হয় তাই টেস্ট টিউব শিশু বা টেস্ট টিউব বেবি। ডক্টর পেট্রিক স্টেপটো ও মিস্টার রবার্ট এডওয়ার্ড এর তত্ত্বাবধানে 25 জুলাই 1978 সালে 25 জুলাই 1978 সালে ইংল্যান্ডে মিসেস ব্রাউনের গর্ভে লুইস ব্রাউন নামক এক বেবির জন্ম হয়। মিসেস ব্রাউনের গর্ভে লুইস ব্রাউন। এটি পরীক্ষা এসে থাকে প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? লুইস ব্রাউন। মিসেস ব্রাউনের গর্ভে জন্ম কত তারিখে হয়? ভূমিষ্ঠ হয় 25 জুলাই 1978 সালে বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয়। গত 10ম, 24তম, 27তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশের টেস্ট টিউব বেবির সম্পর্কে প্রশ্ন এসেছিল। বাংলাদেশের ঢাকাস্থ সেন্ট্রাল হাসপাতালে 30 মে 2001 সালে ফিরোজা
বেগম নামে এক মহিলার গর্ভে 3টি শিশুর জন্ম হয়। টেস্ট টিউবের মাধ্যমে 3টি শিশুর জন্ম হয়, যাদের নাম আমরা সবাই অবগত, হীরা, মণি ও মুক্তা। কত তারিখে এবং কার গর্ভে এই টেস্ট টিউব বেবি জন্ম হয় এ সম্পর্কে গত 10ম, 24তম ও 27তম বিসিএস পরীক্ষায় এসেছিল। কোথায় হয়েছিল? ঢাকাস্থ সেন্ট্রাল হাসপাতালে, এবং ডাক্তার ছিলেন পারভিন ফাতেমা। ডাক্তার পারভিন ফাতেমার তত্ত্বাবধানে। হয়েছিল। এখানে আরেকটি বিষয় না বললেই নয় যে আদর্শ খাদ্য কি। আমরা সবাই জানি আদর্শ খাদ্য দুধ, কারণ দুধে সব ধরনের খাদ্য উপাদানই রয়েছে, অর্থাৎ দুধে ভিটামিন সি বাদে সকল খাদ্য উপাদানই রয়েছে। প্রোটিন হিসাবে দুধে প্রোটিন হিসাবে কেজিন ও অ্যালবুমিন রয়েছে। প্রোটিন হিসাবে কেজিন ও অ্যালবুমিন। প্রোটিন হিসেবে রয়েছে। কার্বোহাইড্রেট বা শর্করা হিসাবে ল্যাকটোজ, তাছাড়া দুধে প্রচুর পরিমাণে পানি রয়েছে। ভিটামিন সি বাদে সকল ভিটামিনই রয়েছে। খনিজ লবণ হিসাবে ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি রয়েছে। তাছাড়া ছোট ছোট দানায় মিশ্রিত অবস্থায় স্নেহ বা চর্বি জাতীয় খাবার এই দুধে রয়েছে। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে রাফেজ বা আঁশযুক্ত খাবার বলতে কি বোঝায়? রাফেজ শস্যদানা, ফলমূল, সবজি অপাচ্য অংশকে রাফেজ বলা হয়। শস্যদানা, সবজি বা ফলমূলের অপাচ্য অংশ, অর্থাৎ যা সহজেই পরিপাক হয় না। রাফেজে খুব একটা পুষ্টি উপাদান নেই, তবে স্বাস্থ্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই রাফেজ জাতীয় খাবারের কারণে কোষ্ঠকাঠিন্য দূর হয়। হৃদরোগ, ডায়াবেটিস দূরীকরণেও এই রাফেজ জাতীয় খাদ্যের ভূমিকা রয়েছে। তাছাড়া আমরা সবাই সেলুলোজ সম্পর্কে জেনেছি। সেলুলোজ একটি অপাচ্য প্রকৃতির খাবার। এই সেলুলোজও কোষ্ঠকাঠিন্য দূর করে। সেলুলোজ কোষ্ঠকাঠিন্য রোধক বা কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে। আমরা খাদ্যের পিরামিড সম্পর্কে জানি যে খাদ্যের পিরামিডে সর্বোচ্চে কোন খাবারটি থাকে এবং সর্বনিম্নে কোন খাবার থাকে, এটিও পরীক্ষায় এসে থাকে। খাদ্যের পিরামিড সম্পর্কে আপনারা স্কুল জীবন থেকে কলেজে অনেক সময় পড়েছেন, বিশেষ করে স্কুলেই পড়েছেন, হাই স্কুল জীবনে পড়েছেন যে পিরামিড সম্পর্কে, খাদ্য পিরামিড। আমাদের কোন খাদ্যটি বেশি প্রয়োজন, অর্থাৎ বেশি কোন খাদ্যটা আমরা গ্রহণ করি পরিমাণে, সেই অনুযায়ী একটি পিরামিড সাজানো হয়েছে। নিচের দিকে দেখা যায় যে আমরা শর্করা জাতীয় খাদ্য বেশি গ্রহণ করি, শর্করা। তারপরে যেটা আমরা গ্রহণ করি তা হলো ভিটামিন, খনিজ লবণ। আমিষ জাতীয় খাদ্য, এবং সবচেয়ে কম খাদ্য গ্রহণ করি সেটি হলো ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য। এভাবে যে একটি তালিকা তৈরি করা হয়েছে, এটি এই খাদ্যের পিরামিড। এ সম্পর্কে পরীক্ষা এসে থাকে যে খাদ্যের পিরামিডে সবচেয়ে বেশি খাদ্য গ্রহণ করা হয় কোনটি, শর্করা জাতীয়, এবং উচ্চ স্তরে কোন খাদ্য থাকে, সর্বোচ্চ স্তরে থাকে স্নেহ জাতীয়
খাদ্য, এটি পরীক্ষায় এসে থাকে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।